ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হতে পারে। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট ক্যান কজ ক্যান্সার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য বন্যা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের কাহিনী অবলম্বনে দ্রোহিণী। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় গল্পের সূত্রধার আমি সৌভিক। গল্পের অন্যান্য চরিত্রে সৃষ্টি, সঞ্জু, সোনিয়া, সাগ্নিক, ঐশী, মনীষা, পত্রালী, অঙ্কিতা ও মৃত্তিকা। গল্প পাঠে সৌভিক দাস। গল্পের নাট্য রূপান্তর ও অডিও মার্জিং সৌপ্তিকা। অডিও এনহ্যান্সমেন্ট ইন্দ্রজিৎ। গল্পের আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প দ্রোহিণী। রবিবারের অলস দুপুর, অবশ্য দুপুর না বলে প্রায় সন্ধে বলাই ভালো। সারা আকাশ চাদরের মতো ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেছে। বৃষ্টি এখনো হয়নি বটে, তবে সে যে কোনো সময় বিশাল রূপে ধেয়ে আসবে তাতে কোনো সন্দেহ নেই। দিনটা একেবারেই ঘষা কাঁচের মতো মনে হচ্ছে। কবি হলে হয়তো লিখে ফেলতুম একখানা কবিতা, কিন্তু সংসারে জাঁতা কলে কবিত্ব স্থান পায়নি, আর সে যে ভবিষ্যতেও স্থান পাবে সে আশাও রাখিনি। আমি কবি না হলেও আমার মনেও এরম দিনে কি করি একটা ভাব জাগে। হিজিবিজি নানান কথা ভাবতে ভাবতে মনে হলো এরকম দিনে ওনার বাড়িতে একবার না গেলেই নয়। সে কথা ভাবতেই উঠে জামা কাপড় বদলে যেই ঘর থেকে বেরোতে যাব, আমার স্ত্রীর ঘরে এসে বলল, ওগো শুনছো, ঠাকুরপো এসেছেন, তাকে বাইরের ঘরে বসিয়ে রেখেছি। স্ত্রীর মুখে ঠাকুরপো শুনেই বুঝলুম যে কিশোরী এসে হাজির। এই বাদলা দিনে তারও বুঝি আর ঘরে মন টিকছে না। আমি মুচকি হেসে ঘর থেকে বেরোনোর মুখে স্ত্রী বলল, ও তারানাথ বট ঠাকুরের বাড়ি যাবে বুঝি? তোমরা পারো বটে, ছুটির দিনে ঘরে থাকতে একটু মন চায় না। না, বাদলা দিন দেখেই বুঝেছিলাম আজ তোমাকে ঘরে কিছুতেই রাখা যাবে না। আচ্ছা বেশ, যাচ্ছ যাও, তবে ফেরার পথে সোমবারের বাজারটা করে আনবে। আলু মোটেই নেই, চালও ফুরিয়েছে, না হলে কিন্তু উপোস দিয়ে থাকতে হবে, এই বলে দিলুম। গিন্নির বাকি কথাগুলো এখানে উচ্চই থাক, ঘরে ঘরে প্রায় একই দশা। এসব তুচ্ছ বিবরণ দিলে পাঠকগণ এবার ক্ষুব্ধ হবেন। যাই হোক, প্রায় 10 মিনিট ধরে গিন্নির কথা মতো বাজারের ফর্দ লিখে যখন বাইরের ঘরে ঢুকলাম, তখন দেখি কিশোরী সবে চা খেয়ে পেয়ালাটা নামিয়ে রাখল। আমাকে দেখেই সহাস্যে বলে উঠল, বাবা, তুমি তো দেখছি আসি বলেই কাশি। এতক্ষণ সময় লাগে বুঝি? নাকি মান্যিগণি মানুষ হয়ে গেলে? আমি হেসে বললাম, আর বলো না, আরে সংসারে জাঁতা কলে আটকে গেছি ভাই। ফেরার পথে গিন্নির কথা মতো বাজার করে আনতে হবে, ফর্দ লিখতে এতক্ষণ লাগলো। হ্যাঁ, সে আর বলতে, ওসব আমার হাড়ে হাড়ে জানা আছে। আরে বাবা, আমিও তো ওই পথেরই পথিক। যাকে এসব কথা বাদ দাও, এখন চলো দেখি একবার ঠাকুরমশাই বাড়ি ঘুরে আসা যাক। অনেকদিন পর এরকম একটা ওয়েদার পাওয়া গেছে, এই দিন কি আর ছাড়া যায়? অলৌকিক গল্প শোনা হয়নি অনেক দিন হলো। আমি স্ত্রীকে সদর দরজা বন্ধ করতে বলে কিশোরীকে সঙ্গে নিয়ে বেরোলাম। আমাদের গন্তব্যস্থল এখন মঠ লেনে, আমাদের ঠাকুরমশাই তারানাথের বাড়ি। দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়েই কোনো গাড়ি টাড়ি না ধরে পা গাড়ির ভরসায় রওনা দিলাম। কারণ মাসের প্রায় শেষ, মাইনে পেতে পেতে এখনো বেশ কিছুদিন বাকি। ওসব বাহালতি এখন সাজে না। ভারী তো পথের দূরত্ব, ওইটুকু পথ হেঁটেই মেরে দেওয়া যাবে। তারপর তারানাথের জন্য একটা বাসিং শোর প্যাকেট কেনার পয়সাও রাখতে হবে। আর যদি একটু ভালো তেলে ভাজা কিছু পাই তো নিয়ে যাব।
ঠাকুরমশাই বড়ই সাধারণ মানুষ, এই সামান্য জিনিসেই ভীষণ খুশি হয়ে যান। আর তাকে যদি সামান্য খুশিটুকু দিতে পারি তো তাতে মন্দ কি? এই সামান্য জিনিস উপহার দিয়ে যদি অলৌকিক কোনো গল্প শোনার ভাগ্য হয় তাহলে তো বেশ হয়। নিজেদের মধ্যে কথা বলতে বলতে প্রায় তারানাথের বাড়ির কাছেই এসে পড়েছি। তারানাথের বাড়ির কাছে বেশ কিছু খাবারের দোকান আর বেশ কয়েকটা পান বিড়ি সিগারেটের দোকান পড়ে। সেখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস কিনে তারানাথের বাড়ির সদর দরজার কড়া নাড়তেই তারানাথের মেয়ে চারি দরজা খুলে দিল। দরজা খুলেই চারি একটু হেসে বলে উঠল, আমি ঠিক জানতাম আপনারা ঠিক এই সময়ে এসে হাজির হবেন। আমি একটু হেসে বলে উঠলাম, হ্যাঁ সে তো সব জানবি, কার মেয়ে দেখতে হবে না? তা তোর বাবা কোথায় রে চারি? কাকাবাবু, বাবা তো খেয়ে দিয়ে একটু ঘুমোচ্ছিলেন, ওঠার সময় হয়ে গেছে। দাঁড়ান, বাবাকে ডেকে আনি, আপনারা ততক্ষণ বসার ঘরে বসুন। চারি চলেই যাচ্ছিল। কিশোরী তখন বলে উঠল, এই যাওয়ার আগে সব জিনিসগুলো নিয়ে যা, এতে আলুর চপ আর বেগুনি আছে, বুঝলি? চারি সেটা হাতে নিয়ে একটু হেসে বলল, বুঝলাম। এখন আপনারা বসার ঘরে গিয়ে বসুন, বাবাকে ডেকে আনি। বলে শাল পাতার ঠোঙাটা নিয়ে এক দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। আমরা আমাদের পরিচিত জায়গায় গিয়ে বসলাম। ঘরের দশা একেবারে শ্রীহীন না হলেও দারিদ্র্যের ছাপ স্পষ্ট। ঘরে ঢুকতে না ঢুকতেই, করকরাত শব্দে বাজ পড়তে না পড়তেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। ভাগ্যিস বৃষ্টি নামার আগেই ঢুকে গিয়েছিলাম। আমি আর কিশোরী ঝটপট ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিলাম। পিছন থেকে কাশির খুক খুক শব্দ হতেই দেখলাম তারানাথ ঘরে ঢুকছেন। আমাদের দেখে একটু মৃদু হাসলেন। তার পরনে ধুতি আর হাফ হাতা ফতুয়া। তারানাথ এসে চুপচাপ তক্তপোষে বসে পড়লেন। আমরা চুপচাপ দুখানা চেয়ার নিয়ে বসে পড়লাম। তারানাথকে চুপ থাকতে দেখে কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আজকের ওয়েদারটা কিন্তু বেশ, অলৌকিক গল্প শোনার জন্য একেবারে উপযুক্ত। তারানাথ একটু হেসে বললেন, হ্যাঁ, সে আমার গল্প তোমাদের অলৌকিক আর গাঁজাখুরি বলে মনে হতেই পারে, কিন্তু আমার গল্প যে 100% সত্যি তাতে কোনো সন্দেহ নেই। তোমরা বিশ্বাস না করলেও আমার কিছু যায় আসে না। আমি কিশোরীকে ইশারায় চুপ করিয়ে দিয়ে বললাম, কিশোরীর কথা আপনি বাদ দিন তো ঠাকুরমশাই, ও তো ওরকমই, আপনি তো জানেন সবই। আমি যে আপনার গল্প বিশ্বাস করি সেটা তো মানবেন, না হলে কি আর এতটা পথ কষ্ট করে আসতাম? আপনি বলুন দেখি। সে তো অলৌকিক আর গাঁজাখুরি গল্প শোনার লোভে আসো তোমরা। যাকগে, সেসব কথা থাকুক। কিশোরী এবার পকেট থেকে লাইটার আর পাসিং শোটা বাড়িয়ে দিয়ে বলে উঠল, এই নিন ঠাকুরমশাই, আপনার পছন্দের পাসিং শো। তারানাথ মনে মনে খুশি হলেও সামান্য ইতস্তত করে বলে উঠলেন, আহা, তোমরা রোজ রোজ এসব কেন আনো বলো দেখি? কত খরচা হয় বলো তো এতে? একে কলকাতার বাজার এখন খুবই মন্দ চলছে। আরে না না, এসব এমনি এমনি কেন হতে যাবে? আপনি যে এত অলৌকিক গল্প, মানে আপনার জীবনের অলৌকিক ঘটনা শোনান আমাদের, তার জন্য এটা সামান্য দক্ষিণা। তারানাথ মৃদু হেসে চুপ করে গেল। কিশোরী একটুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আজ আপনাকে কিরকম যেন ওটা লাগছে ঠাকুরমশাই, কিছু কি হয়েছে আপনার? ইতিমধ্যে চারি একখানা বড় গামলা নিয়ে ঢুকলো। তাতে দেখলাম সর্ষের তেল, নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে মুড়ি মাখা, আর সাথে আমাদের আনা ভোজ্য বস্তু। তারানাথ বলে উঠল, আগে তোমরা এসব খেয়ে নাও, তারপর আমি আমার কথা বলবো। এই চারি, একটু বাদে মাকে বলে 3 কাপ চা দিয়ে যাস তো। চারি বাবার ফরমা শুনে চলে গেল। মিনিট 15-20 পরে টুকটাক কথাবার্তা বলতে বলতে মুড়ি তেলে ভাজা গলধিকরণ করার পর চারি এসে চা দিয়ে গেল।
চায়ের কাপে চুমুক দিতে দিতে কিশোরী বলে উঠল, তা এবার কি শুরু করা যায়? তারানাথ চায়ের কাপে চুমুক দিয়ে গম্ভীর গলায় বলে উঠলেন, হ্যাঁ, সে তো শুরু করতেই হবে, না হলে কি আর তোমরা আজ ছাড়বে আমাকে? এমন করে কেন বলছেন ঠাকুরমশাই? আপনাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, আপনার গল্প শুনতে আমাদের ভালো লাগে, তাই তো এমন করে অনুরোধ করছি। তারানাথ সামান্য হেসে বলে উঠলেন, সে তো বুঝতেই পারছি। যাকগে, তোমরা একটু আগে বলছিলে না আমি কেন চুপ করে আছি, তাই না? আমি চুপ করে পুরানো দিনের কথা ভাবছিলাম। না মানে একেবারে ছোটবেলার নয়, মানে আমার মেয়ে চারি, ওকে দেখে একজনের কথা মনে পড়ে গেল। আর আমি কেমন ভবঘুরে ছিলাম সেসব কথাই ভাবছি আজ সারাটা দিন ধরে। অনেকটা জীবন তো কাটিয়ে ফেললাম, এখন না হয় আমি সংসারী হয়েছি, তাহলেও ভবঘুরেমি ছোঁয়া একটু হলেও আমার মধ্যে রয়েছে। আমার এই ভবঘুরে জীবনে অনেক অদ্ভুত অলৌকিক বীভৎস জিনিস দেখেছি। সে এমন বীভৎস জিনিস যা ভাবলেও সাধারণ মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠবে। যে ঘটনার কথা আমি বলছি তা আজ থেকে অনেক বছর আগে ঘটেছিল। অনেক বছর আগে সে ঘটনার ঘটলেও আজও সে ঘটনার কথা আমি ভুলতে পারিনি। আজকে একটা অন্যরকম গল্প শুনতে পাবো বলে মনে হচ্ছে। তাহলে ঠাকুরমশাই, হয়ে যাক আপনার তন্ত্র সাধনার একখান গল্প। তারানাথ সে কথায় উত্তর না দিয়ে সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে বললেন, আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমার বয়স কত হবে, ওই 24 কি 25। তখন হয়তো তোমরা আরো ছোট। তোমরা তো আমার এত গল্প শুনেছ, আর গল্প শুনে নিশ্চয় বুঝেছ যে আমি কিরকম ভবঘুরে ধরনের ছিলাম। পথ আমায় টানত। কিছুদিন বাড়িতে থেকেই আবার পুঁটলি নিয়ে বেরিয়ে যেতাম। এরকম একদিন বাড়ি থেকে বেরিয়ে সোজা ট্রেন ধরে পুরুলিয়া। বেশ কয়েক ঘন্টা যাত্রাপথের পর পুরুলিয়া স্টেশনে ট্রেন থামতে মুটলা হাতে নিয়ে প্ল্যাটফর্মে নামলাম। তখন গরমকাল, মাথার উপর সূর্যদেব একেবারে গনগন করছে। রোদ্দুরে চাঁদি ফেটে যাওয়ার দশা। জল তেষ্টা পেয়েছিল বেশ ভালোই রকম। তেষ্টায় গলা একেবারে শুকিয়ে কাঠ যাকে বলে। সঙ্গে জলও নেই। অগত্যা পা চালিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে হাঁটা শুরু করলাম। চতুর্দিকে ধুঁ ধুঁ করছে একেবারে। দুপুর বেলা কেউ কোথাও নেই। পড়লাম মহা ফ্যাসাদে। কি করি এবার? কোন দিকেই বা যাব তখন? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, যদিও বেশি চাহিদা আমার ছিল না। একখানা থাকার জায়গা আর সামান্য কিছু জল ও খাবার ব্যবস্থা হলেই হয়ে যেত। এসব কথা ভাবতে ভাবতে বিমর্য মুখে রাস্তা দিয়ে হাঁটছি। এমন সময় পিছন দিক থেকে একটা শব্দ শুনতে পেয়ে পিছন ফিরে তাকাতেই দেখতে পেলাম একটা গরুর গাড়ি মন্থর গতিতে পিছন দিক থেকে এগিয়ে আসছে। আমি গাড়িটার সামনে দাঁড়িয়ে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করলাম। দেখলাম যে গাড়িটা সত্যি সত্যি থেমে গেছে। গরুর গাড়ির গাড়োয়ান ভেতরে বসা একজনকে উদ্দেশ্য করে বলল, বাবু, একটা লোক রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আমি গাড়িটার কাছে গিয়ে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী, ব্রাহ্মণ। আপাতত একটা থাকার জায়গা খুঁজছি। যদি আপনি আমাকে কোথাও একটা মাথা গুঁজবার ঠাঁই করে দিতে পারতেন তাহলে বড় ভালো হতো আমার। আর এই তাতাপোড়া রোদে বেশিক্ষণ হাঁটাও আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আর জল তেষ্টাও ভীষণ পেয়েছে আমার।
এসব কথা বলতে না বলতেই ভেতর থেকে একজন বেরিয়ে এলেন। শান্ত সৌম্য চেহারা, পরনে ধুতি পাঞ্জাবি, পোশাকে আভিজাত্যের ছাপ স্পষ্ট। ভদ্রলোক বেরিয়ে এসে হাত জোর করে বললেন, আপনি ব্রাহ্মণ? নমস্কার, আমার নাম বাসুদেব মিত্র। গ্রামের নাম জিজ্ঞাসা করতেই জানা গেল নৃসিংহপুর। ভদ্রলোক এবার খানিকটা অপ্রস্তুত হয়েই বলে উঠলেন, ইস, আপনি এতটা পথ কষ্ট করে আসছেন, তাই ব্রাহ্মণ মানুষ। চলুন চলুন, আমার গাড়িতে উঠে আসুন। আমার বাড়িতেই আপনি আজকে অতিথি হবেন। লোকটার আতিথেয়তায় আমি মুগ্ধ হলাম। সামান্য একটু হেসে কোনো কথা না বাড়িয়েই গাড়িতে উঠে পড়লাম। তা বেশ কিছুক্ষণের মধ্যেই বাসুদেব মিত্রের বাড়ি এসে পড়ল। কথায় কথায় জানলাম বাসুদেব মিত্রের পূর্বপুরুষ এ গাঁয়ের জমিদার ছিলেন। সেই রকম জমিদারি না থাকলেও ঠাঁটবাট্টা রয়ে গেছে এখনো। যাই হোক, অবশেষে বাসুদেব বাবুর বাড়ির সামনে গাড়িটা থামল। পৈতৃক জমিদার থেকে ভালোই উপার্জন করেন। তার পাশাপাশি ধানের আর তেজরতির ব্যবসা আছে। ভদ্রলোকের 2 ছেলে 1 মেয়ে ছিল, তো সে বেচারি 10 বছর বয়সেই অজানা কারণে মারা যায়। ছেলে 2জনের বিয়ে হয়ে গেছে। বড়জনের ঘরে একটা মেয়ে হয়েছে, আর ছোট ছেলের তো এই বছর খানেক আগেই বিয়ে হলো। নানান কথায় কথায় বাসুদেব বাবুর গাড়ি বাড়ির সামনে এসে হাজির হলো। গ্রামের মধ্যে বাসুদেব বাবুর বাড়ি একমাত্র পাকা, বাকি সব খড়ের চালের মাটির ঘর। বাসুদেব বাবুর বাড়িটা 3 মহলা সাবেকি বাড়ি, তবে বাড়িটা লোকালয় থেকে একটু দূরে, এই যা। তবে গরুর গাড়ি থেকে নামতেই বাসুদেব বাবু আমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। ওনার ডাকে বাড়ির মেয়ে বউরা বেরিয়ে এলেন। আমাকে দেখে একে একে সবাই প্রণাম করে। এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে না। আমার থেকে বয়সে ছোটরাও প্রণাম করছে সে কিনা, আবার বয়সে বড়রাও প্রণাম করছে। আমার কাছে এটা ভীষণই অপছন্দের বরাবর, কিন্তু এদেরকে কে আর বোঝাবে। যাই হোক, প্রণাম পর্ব সারা হলে সকলেই এক এক করে ঘর থেকে বেরোতেই একজন মহিলাকে উদ্দেশ্য করে বাসুদেব বাবু বলে উঠলেন, ওগো শুনছো? ঠাকুর মশাই এই এতটা পথ এই তাতা পড়া রোদ্দুরে হেঁটে এসেছেন, স্নানের জলের ব্যবস্থা করে দাও। স্ত্রীলোকটি ঘোমটার আড়ালে মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে চলে যেতেই বাসুদেব বাবু বলে ওঠেন, আমার স্ত্রী চারুলতা। আপনার পরিবারটি তো বেশ, অনেক লোক থাকেন দেখছি এখানে। হ্যাঁ, ওই আমার স্ত্রী, বৃদ্ধ মা, 2 ছেলে, ছেলের বউ, নাতি নাতনি ছাড়াও আরও অনেকে থাকেন। সবাই অবশ্য দূর সম্পর্কের। এই সব সাংসারিক কথাবার্তা চলছে এমন সময় এক ঝি এসে জানালো যে স্নানের জল প্রস্তুত হয়ে গিয়েছে। বাসুদেব বাবু আমাকে দেখে বললেন, যান ঠাকুর মশাই, স্নানটা সেরে নিন। এতটা পথ হেঁটে এসেছেন, স্নান করলে শরীরটা জুড়োবে। আমি ততক্ষণে রান্নার দিকটা দেখি। আপনার নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। বলে উনি আর কোনো কথা না বলে চলে গেলেন। শান আহ্নিক সেরে যখন বাসুদেব বাবুর সঙ্গে খেতে বসলাম, তখন দেখলাম খাবার দাবারের একেবারে এলাহি আয়োজন। পিতলের থালার বাটি চাপা ভাত, সোনা মুগের ডাল, একদম ঝুরঝুরে আলু ভাজা, বেগুন ভাজা, রুই মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, আবার পরিশেষে দই আর মিষ্টি। বাসুদেব বাবু স্ত্রী আর পুত্রবধূরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যত্ন সহকারে পরিবেশন করেছিলেন। বাসুদেব বাবু হাত জোর করে বললেন, কিছু কিছু মনে করবেন না ঠাকুর মশাই, বেশি কিছু জোগাড় করতে পারিনি। ঘরে সামান্য যা কিছু ছিল তাই দিয়ে আপনার খাবারের আয়োজন করলাম। আমি এক কথায় বললাম, এ কি বলছেন আপনি? এই যে এলাহি আয়োজন! এটা সামান্য কিছু? যা খাবারের কথা বললেন, এ তো আমাদের 2 বেলা চলে যাবে। তা এত কিছু খেতে পারলেন ঠাকুরমশাই?
তারানাথ সামান্য হেসে বললেন, তাও পারবো না কেন? তখন আমার বয়স কতই বা ছিল, ছোকরা জওয়ান একদম। আমরা গাঁয়ের ছেলে, যেমন আমাদের শক্তি ছিল, খেতেও পারতাম বেশ। এবার শোনো ভালো করে। বলে তারানাথ বলতে শুরু করলো। পরিভোজ করার পর বাসুদেব বাবু আমার ঘরে পান দিতে এসে বললেন, আমার কিন্তু একটা অনুরোধ আছে ঠাকুরমশাই, আর তা কিন্তু আপনাকে রাখতেই হবে। কি অনুরোধ শুনি একটু? আপনাকে কিন্তু আমার এখানে অন্তত 1 সপ্তাহ থাকতেই হবে। এত তাড়াতাড়ি আপনাকে ছাড়ছি না। আমার শত আপত্তি সত্ত্বেও কিছুই শুনলেন না। অবশ্য বাধ্য হয়েই আমাকে রাজি হতে হলো। সব কথা শেষে বাসুদেববাবু বললেন, আপনি বরং একটু ঘুমিয়ে নিন ঠাকুরমশাই। এতটা পথ কষ্ট করে এসেছেন, ঘন্টা 2 ঘুমিয়ে নিন। তারপর আপনাকে আমি আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। পরে হঠাৎ কি মনে পড়তে সামান্য একটু দ্বিধাগ্রস্ত ভাবে বলে উঠলেন, আপনাকে এত থাকতে জোর করছি, এর পেছনে একটা কারণ আছে ঠাকুরমশাই। আসলে ব্যাপারটা হলো। ঠিক তখনই একজন চাকর এসে ডাকতে বাসুদেববাবু সামান্য 2-1 কথা বলে চলে গেলেন। দুপুরে জম্পেশ আহারের পর একটু ঘুমের দরকার ছিল। কয়েক ঘন্টা যাত্রাপথে শরীর বেশ ক্লান্ত ছিল, তাই একটু ঘুমিয়ে নিলুম। ঘুমিয়ে নিয়ে যখন উঠলাম তখন দেখলাম বিকেল প্রায় হয়ে এসেছে। ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েই দেখলাম বাসুদেব বাবু আমার ঘরের দিকেই আসছেন। আমাকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখেই তিনি বললেন, ভালোই হয়েছে, আমি নিজেই আপনাকে ডাকতে যাচ্ছিলাম। আপনি দেখছি নিজেই উঠে এসেছেন। তা তখন আপনাকে বলছিলাম না, আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আসলে আমার পক্ষে যাওয়া এখন সম্ভব হবে না, মার্জনা করবেন ঠাকুরমশাই। আমার একটু একটা দরকারি কাজে বেরোতে হবে। তবে আমার চাকর মাধব আপনাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবে। উনি আমাকে হয়তো আরো কিছু বলতেন, কিন্তু কাজে দেরি হয়ে যাওয়ার জন্য আর বেশি কিছু বলতে পারলেন না। জিজ্ঞাসাও করলাম না। আমি অচেনা মানুষ, তাই আগ বাড়িয়ে আমার কিছু জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, এমা, কাজ তো থাকতেই পারে, আপনি এত ভাবছেন কেন? আপনার চাকর মাধব তো রয়েছে, সে না হয় আমাকে কিছু দেখিয়ে দেবে। দুজনের টুকটাক কথা বলতে বলতেই উঠানে নামলাম। দেখলাম বাসুদেব বাবুর গাড়োয়ান গরুর গাড়িটা বার করেছে। উনি আমার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। আমিও মাধবের সঙ্গে রওনা দিলাম গ্রামের দিকে। আমার মনে কিন্তু বাসুদেব বাবুর কথাগুলো ঘুরে ফিরে আসছিল। উনি আমাকে থাকার জন্য এত জোরই বা কেন করলেন? এর পিছনে কিছু তো একটা কারণ আছে। আর আমার কেমন যেন না মনে হলো উনি আমাকে কিছু একটা বলতে চাইছেন অনেকক্ষণ ধরে। আমার মনে খটকা কাঁটার মতো খচখচ করছিল, কিন্তু তাতে আমি বেশি গুরুত্ব দিলাম না। আর বেশ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটির পর দেখলাম প্রায় সন্ধে হয়ে এসছে। মাধব আমাকে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এবার চলেন দেখি, যাওয়া যাক। রাত হয়ে এসেছে অনেক, অন্ধকার হয়ে গেলে আবার পথ চলা যাবে নি। আমিও রাজি হলাম। মাধব আস্তে আস্তে আমায় জিজ্ঞেস করলো, আমাদের গ্রামটা কিরকম লাগলো ঠাকুরমশাই? আমি একটু হেসে বললাম, তোমাদের গ্রামটা খুব সুন্দর লাগছে মাধব। কি সুন্দর জায়গা, কত কত গাছপালা চারিদিকে, এত শান্ত নিরিবিলি জায়গা। আমার ভীষণ ভালো লাগে। এসব জায়গায় এসে যেন চোখ আর মন দুই জুড়িয়ে যায়। কথাটা কিন্তু আদৌ অতিরঞ্জিত করে বলিনি। গ্রামের ছেলের যে গ্রাম ভালো লাগবে এটা বলাই বাহুল্য। যাই হোক, আমরা একেবারে গ্রামের শেষ প্রান্ত অবধি চলে গিয়েছিলাম। সেখান থেকে ঘুরপথে বাসুদেব বাবুর বাড়ির পিছন দিক থেকে
ঢোকার মুখে দেখলাম একটা জলা পড়ে। মাধবকে জিজ্ঞেস করতেই জানা গেল যে ওটা জমিদার বাড়িরই অংশ। এর থেকে বোঝা যায় যে জমিদার বাড়িটা বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। তবে দেখলাম মাধব যেন সেখানে একটু দাঁড়াতে চাইছে না। তাকে জিজ্ঞেস করতেও সে ভালো কিছুই বলল না খুলে। সে খালি কোনো রকমে বলে উঠল, চলেন ঠাকুরমশাই, এখানে থাকা একদম ঠিক না। একেই অন্ধকার হয়ে গেছে, আর অনেক সাপ কোপও আছে এখানে। তারপর আমার ঠাকুরান আবার চিন্তা করবেন। আপনাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, চলেন দেখি, চলেন চলেন। মাধব সাপ খোপের কথা বলল বটে, কিন্তু আমার মনে কেমন যেন একটা খটকা লাগলো। মনের মাঝে একটা বিপদের ঘন্টা যেন কেমন বেজে উঠল। আর কেন যে বেজে উঠল সেটা তখন ঠিক ধরতে পারিনি। যাই হোক, অত কিছু না ভেবে বাড়ির পথ ধরলাম। বাড়ি যখন ঢুকলাম তখন সন্ধে নেমে গেছে। গোটা বাড়ি ধূপ ধুনোর গন্ধে মম করছে। ঘরে ঢুকে দেখলাম দাওয়ায় বসে বাসুদেব বাবুর নাতনি খেলা করছে। সে আমাকে দেখেই তার পুতুল খেলা ফেলে আমার কাছে এগিয়ে এলো। বয়স তার কতই বা হবে, এই 9 কি 10। সে আমার কাছে এগিয়ে এসে কচি গলায় বলল, তুমি বুঝি ঠাকুর মশাই? আমি সামান্য হেসে বললাম, হ্যাঁ মা, কিন্তু তোমার নাম কি? আভা। বাহ, ভারী মিষ্টি নাম তো। কিন্তু তুমি এখানে একা একা কেন খেলা করছো? তোমার বুঝি কোনো খেলার সাথী নেই? আছে তো, কিন্তু মা তো যেতে দেয় না তার কাছে। মা যেতে দেবে না তো কি হয়েছে, আমি নিজেই চলে যেতে পারি। বলে হঠাৎই আভা আমাকে অবাক করে দিয়ে, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কটকট করে দালান দিয়ে বেরিয়ে বাইরের দিকে এগিয়ে যেতেই এক দাসী এসে বলল, এই ভর সন্ধেবেলা কোথায় যাচ্ছ দিদিমণি? তাতে তোমার কি? তুমি নিজের কাজ করো না। ও আমাকে খেলতে রেখেছিল, মা তো আমায় যেতে দেয়নি, কিন্তু তাতে কি, আমি তো যাবই। ততক্ষণে বাড়িময় চিৎকার শোরগোল পড়ে গেছে। বাসুদেব বাবুর স্ত্রী ও বড় পুত্রবধূ ছুটে এলেন। বাসুদেব বাবুর বড় পুত্রবধূ এসে আমার উপস্থিতি অগ্রাহ্য করে মেয়ের একটা হাত ধরে মেয়েকে মারতে মারতে হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে ঘরে নিয়ে গেলেন। আমি ঘরের ভেতর থেকে আবার রাগী গলা শুনতে পেলাম, কেন আমাকে ওর কাছে যেতে দিচ্ছ না তোমরা? ও যে আমার সাথে খেলতে চায়। বাসুদেব বাবুর পুত্রবধূ মেয়ের পিঠে একটা কিল মেরে উত্তেজিত হয়ে বললেন, ফের যদি ও কথা বলেছিস আর না বলে বাইরে গেছিস তো দেখ কি করি তোর। যদি বাড়ির বাইরে যেতে দেখি তবে ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো একদম। বাকি কথা আর শোনা গেল না। তখন আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরে চলে এলাম। মেয়েটাকে বকার মার খেতে দেখে মনটা আমার বেশ খারাপ হয়ে গেল তখন, কিন্তু তার সাথে একটা খটকার কাঁটা যেন মনের মাঝে আরো বেশি করে বিঁধতে লাগলো। বাসুদেব বাবু এলেন সেই রাত্রে। উনি আসতে না আসতেই ওনার স্ত্রী এসে বললেন, ওই দেখো, আবা কিন্তু আবার সন্ধে হলেই বাইরে যাওয়ার জন্য ছটপট করছে। তুমি ওকে একটু বোঝাও না। এত চিন্তায় চিন্তায় যে আর পারছি না। আর সব সময় চোখে চোখে রাখা কি সম্ভব? একটু চোখের আড়াল হয়েছে কি তখনই। বাসুদেব বাবু নিজের স্ত্রীকে থামিয়ে দিয়ে আশ্বাস দিয়ে বললেন, আহা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আবার ওই রকম জেদি ভাব দেখে আমার মনেও কেন যেন একটা সন্দেহ হয়েছিল তখন, কিন্তু আমি কিছু আর জিজ্ঞেস করলাম না। অচেনা অজানা মানুষ আমি, আগ বাড়িয়ে জিজ্ঞেস করাটা একদমই ঠিক হবে না। যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে শুতে এলাম। কিন্তু আমার মনে সন্ধে দেখে ওই একটা কথাই ঘুরপাক খাচ্ছিল। তারপর আজকে বাসুদেব বাবুর কথাবার্তা কেমন যেন খাপ ছাড়া ঠেকলো।
ওই যে নানান কথা ভাবতে ভাবতে চোখে ঘুম লেগে গেল। গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। এমন সময় বাইরে থেকে একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। ঘুমের মধ্যে মনে হলো যেন বাইরে দিয়ে খিলখিলিয়ে হাসতে হাসতে কেউ পায়ের নপুরের ঝংকার তুলে ছুটে পালিয়ে গেল। ঘুমটা পুরোপুরি ভাঙ দিয়ে আবার সেই হাসির আওয়াজটা শুনতে পেলাম, আর নপুরের ঝংকারটাও। আর সেই হাসি কোনো বড় মানুষের না, একটা ছোট্ট বাচ্চা মেয়ের হাসি। আমার মনে তখন একটা খটকা লাগলো। এই মাঝরাতে এখানে বাচ্চা কোথা থেকে আসবে? হ্যাঁ, এই বাড়িতে তো একটা বাচ্চা আছে ঠিকই, বাসুদেব বাবুর নাতনি আভা, কিন্তু এত রাতে সে কি আর বাইরে যাবে? তার মা তাকে সন্ধেবেলাতেই চুপি চুপি বেরোনোর জন্য বকলেন। মনে তো হয় না যে এত রাতে সে বেরোবে। আমি তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে জানালা করে দেখতে যাব, এমন সময় বাড়ির মধ্যে থেকে হঠাৎ সরু বলে শব্দ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দেখলাম ইতিমধ্যেই বাড়ির লোকজন, চাকর বাকর সব চারিদিকে ছুটোছুটি করছে। আমি বাসুদেব বাবুকে জিজ্ঞাসা করতেই তিনি ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, আমার ছোট নাতনিকে, মানে আমার বড় ছেলে ভূতদেবের মেয়ে আভাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হলো যে আমি একটু আগে যে গলাটা শুনলাম, তাহলে কি ওটা সত্যি বাসুদেব বাবুর নাতনির গলা? আমি সে কথাটা বলতেই উনি বললেন, ও তাহলে আপনিও সেই গলার স্বর শুনেছেন? বাসুদেব বাবুর ছোট ছেলে সুদেব বলে উঠল, বাবা, আভা নির্ঘাত সেই জলের ধারে গেছে আবার। ওনার এই কথাটা বলার পর ঘর মধ্যস্থ সকলেই যেন চমকে উঠল। আবার মা ডুব করে কেঁদে উঠে বললেন, আমার মেয়েটা বুঝিয়া আর রইল না, ওই শয়তানি আমার মেয়েকে শেষ করে দেবে। ওগো ওগো, তুমি কিছু একটা করো। ওনার প্রায় সংজ্ঞা হারানোর অবস্থা হলো। ওনাকে কোনো রকমে সামলে সকলেই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পিছন দিকের রাস্তা ধরে ঘুরপথে সেই জলার দিকে গিয়ে হাজির হলো। আমিও ওনাদের সঙ্গে গেলাম ব্যাপারটা কি তা দেখার জন্য। আর তার পাশাপাশি সেই ছোট্ট মেয়েটার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছিল। লণ্ঠন, লাঠি, সোঁটা সব নিয়েই আমরা বাড়ি থেকে বেরোলাম। মেয়েরা সব রইল ওই বাড়িতেই। জলার ধারটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। লাঠি লণ্ঠনের আলোয় চারপাশের অন্ধকার যেন আরো জাঁকিয়ে বসেছে। আভার নাম ধরে ডাকতে ডাকতে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে জলার ধারে আভাকে পাওয়া গেল। আভার অর্ধাংশ জলে ডুবে গেছে, আর অর্ধাংশ জমির উপর পড়ে আছে। তাও যেন ধীরে ধীরে ক্রমশ জলের দিকেই নেমে যাচ্ছে। মনে হলো জলের ভেতর থেকে কেউ যেন ওকে টানছে। তা দেখে আমরা তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে গিয়ে আভাকে কোনো রকমে টেনে সেখান থেকে উদ্ধার করি। তারপর আবার পরীক্ষা করে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, মা তার অসীম দয়া, আর একটু হলেই ভয়ঙ্কর একটা কাণ্ড হয়ে যাচ্ছিল। বেঁচে আছে এখনো, কিছু হয়নি। এখনই তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাওয়া হোক ওকে। সবাই আভাকে নিয়ে ধরাধরি করে বাড়ির পথে রওনা দিতে যাব, এমন সময় দেখতে পেলাম জলার ধারে একখানা রূপোর নূপুর পড়ে আছে। হাতে নিয়ে দেখলাম ছোট্ট বাচ্চা মেয়ের পায়ের নূপুর। আমি বাসুদেব বাবুকে দেখিয়ে বললাম, আচ্ছা, এটা কি আভার? উনি ভালো করে দেখে বললেন, না, এটা তো ওর নয়। পরে কি একটা ভেবে বলে উঠলেন, আচ্ছা, তবুও নিয়ে যাওয়া যাক, বাড়ির মেয়েদের জিজ্ঞাসা করে জানা যাবে।
আমরা নপুরটা সঙ্গে করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আবাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে পরিষ্কার পোশাক পরিয়ে খানিকটা গরম দুধ খাইয়ে দেওয়া হলো। কিছুক্ষণ বাদেই আবার জ্ঞান ফিরতে আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আভা মা, বলো তো তুমি এত রাত্রে ওখানে কেন গিয়েছিলে? আভা বিছানায় ধীরে ধীরে উঠে বসল। তারপর মাটির দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর এক এক করে সকলের দিকে তাকাতেই আমরা সকলেই ভয়ে আতঙ্কে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। ওকে আর কিছু জিজ্ঞেস করবার সাহস হলো না। এ দৃষ্টি কোনো নিষ্পাপ বাচ্চার হতেই পারে না, এমনকি কোনো সাধারণ জীবন্ত মানুষের তো হতে পারে না। আবার ও চোখের দৃষ্টি কোনো মানুষ তো ছাড়ো কোনো পার্থিব জগতের কোনো জীবের মতো হতে পারে না, সে যত হিংস্রই হোক না কেন। চোখের মণি দুটো নেই, আর সাদা খালি অংশটা যেন আরো বেশি করে ফুটে উঠেছে। আভা তীব্র রুক্ষ ফ্যাঁসফাঁসে গলায় বলে উঠল, কে আভা? আমি আভা নই। ঘর মধ্যস্থ সকলেই ভয়ে ভয়ে আতঙ্কে বিস্ময়ে প্রায় হতবাক হয়ে গিয়েছিল। তাই তাদের মুখে আর কোনো কথা ফুটল না। তারা বিস্ফারিত দৃষ্টিতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, তুমি যদি আভা না হও তাহলে তোমার আসল পরিচয় দাও, কে তুমি? আমার এই কথার উত্তরে আভা একটু অদ্ভুত বিকট শব্দ করে হেসে উঠল। আর সেই হাসি কোনো জীবন্ত মানুষের হতে পারে না। তীক্ষ্ণ হাসির শব্দে আমাদের সবার কান যেন ঝালাপালা হয়ে গেল। কিছুক্ষণ পর যখন হাসির দমক থামল, তখন সে আগের মতোই ধারালো কণ্ঠস্বরে বলে উঠল, আমি কে? এবারের প্রতিটা দেয়াল জানে আমার পরিচয়। আমি আবারও দৃঢ় কণ্ঠে বলে উঠলাম, ভনিতা না করে নিজের নাম স্পষ্ট করে বলো তুমি। মেয়েটা এবার আবার সেই ধারালো কণ্ঠস্বরে প্রায় চিৎকার করে বলে উঠল, আমি দ্রোহিণী। এই নাম শোনার পর ঘরের সকলেই প্রায় অবাক হয়ে গেল। সব থেকে আতঙ্কিত যিনি হলেন তিনি বাসুদেব বাবুর বৃদ্ধা মা মহামায়া দেবী। দ্রোহিণী? কিন্তু কি করে? বাসুদেব বাবু সপ্রশ্ন চোখে মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, এই দ্রোহিণী কে? আমরা তো এই নামটা বাড়িতে আগে কখনো শুনিনি। আমি মহামায়া দেবীর দিকে তাকিয়ে বললাম, আমার মনে হচ্ছে আপনি কিছু জানেন। আপনার মনের মাঝে অনেক রহস্য লুকিয়ে আছে দেখতে পাচ্ছি। আজ সে কথা একদম লুকাবেন না। যদি আর সে কথা লুকান তবে আপনার বাড়ির কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। বৃদ্ধা মহিলা নিজেকে একটু সামলে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, আমি জানতাম একদিন না একদিন এ কথা সবার সামনে এসে হাজির হবে। আগুন কখনো চাই চাপা থাকে না। আমি সব বলবো। আমি চাই না এ বাড়িতে আর কোনো অঘটন ঘটুক। অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক মৃত্যু ঘটেছে, আর আমি চাই না। আমি তোমাদের সব সত্যি বলবো, কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বাবা। আগে তুমি আমার নাতনিকে একটু শান্ত করো। ওকে আমি এই ভয়ঙ্কর অবস্থায় আর দেখতে পাচ্ছি না। আপনি চিন্তা করবেন না, আমি ওকে এক্ষুনি শান্ত করে দিচ্ছি বলে আমি যে ঘরে থাকি সে ঘরে আমার পুঁটলিটা রাখা ছিল। সেখানে একটা মন্ত্রপুত মাদুলি রাখা ছিল। একটা কি দুটো ওই মন্ত্রপুত মাদুলি আমার সঙ্গে সবসময় থাকতো। বাড়ি থেকে বেরোনোর আগে এটা আমি তৈরি করেই রেখে দিয়েছিলাম।
যদি কখনো কারো কাজে লাগে। এটা যে এভাবে কাজে লেগে যাবে তা আমি বুঝতে পারিনি। তাড়াতাড়ি ওই মন্ত্রপুত মাদুলিটা নিয়ে বাসুদেব বাবুর ঘরে গিয়ে আভাকে মন্ত্রপুত মাদুলিটা পরিয়ে দিলাম। অবশ্য যত সহজে এই কথাটা বললাম তত সহজে কিন্তু কাজটা করা গেল না, কারণ আভার দেহে একটা প্রেতাত্মা এখন বাস করেছে। কারণ একটা প্রেতাত্মা কখনোই চাইবে না যে যে দেহটা সে দখল করে বসে আছে তাতে কোনো বাধা পড়ুক। যাই হোক, অতি কষ্টে শিষ্টে সবাই মিলে পরিশ্রম করে আভাকে কোনো রকমে সেই মন্ত্রপুত মাদুলিটা পরানো গেল। তারপরে আভা ঘুমে ঢলে পড়ল। আভাকে গভীর ঘুমে ঢলে যাওয়ার পরেই আমরা সকলেই বৃদ্ধার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম। বৃদ্ধা বিছানার এক পাশে বসে তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে বলে উঠলেন, এবার আমি যে কথাটা এত বছর ধরে তোমাদের কাছ থেকে লুকিয়ে গিয়েছি সেটা বলবো। এই বাড়ির একটা অভিশাপ আছে, এটা আমি ছাড়া এ বাড়ির এখনকার বাসিন্দারা কেউই তেমন জানে না, আমার ছেলেও না, কাজেও বাকিদের জানার কথাও না। আমার মাত্র 14 বছর বয়সে বিয়ে হয়। বাসুর বাবা রুদ্রদেব প্রায় আমার থেকে 10 বছরের বড় ছিলেন, কিন্তু উনি ছিলেন অত্যন্ত রাগী প্রকৃতির ও বদমেজাজি। এখন বলতে লজ্জা নেই, কারণে অকারণে উনি আমার গায়ে হাত তুলতেও দ্বিধা করতেন না। দ্রোহিণী ছিল আমাদের কাজের মেয়ে, আর তখন কতই বা বয়স হবে, এই 9 কি 10। একটা ফুটফুটে বাপ মা মরা অনাথ মেয়ে, 3 কুলে তার কেউ ছিল না। বড্ড ভালো মেয়ে ছিল, শান্ত সরল নিষ্পাপ একখানা মেয়ে, খুব খাটতে পারত। আমি খুব ভালোবাসতাম ওকে, কোনোদিনও ওকে কেউ ভালোবাসেনি, আর আমার ভালোবাসা পেয়ে যেন ও আরো ভালোবাসার কাঙাল হয়ে গেছিল। যতটা পারতো বাড়ির সব কাজ করে দিত। আমার ভালোবাসার প্রতিদানে যেন নিজের সব সেবা সব যত্ন দিয়ে প্রতিদান দিতে চাইতো। আমার তখনও সন্তান হয়নি, কাজেই ওর প্রতি আমার টানটা একটু বেশি ছিল। তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম, সেও যেন আমাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো। আমাকে ভালো মা বলেই ডাকতো, আমি আদর করে ওকে দুহি বলে ডাকতাম। ওকে আমি নিজের হাতে খাওয়াতাম, সাজাতাম। আমার এসব কিছু ভালো লাগলেও আমার স্বামীর এসব পছন্দ ছিল না, কারণ সে ছিল নিচু জাতের মেয়ে, এ বাড়ির পরিচারিকা। আমার স্বামী এটা একদম পছন্দ করতো না যে একজন বনেদি বংশের বউ হওয়া সত্ত্বেও একজন নিচু জাতের মেয়েকে নিয়ে আমি এমন আদিক্ষেতা করছি। আমার যখন বড় ছেলে মানে বাসু হলো, তখনও দ্রোহিণীর প্রতি আমার টান এতটুকু কমে যায়নি, বরঞ্চ যেন আরো বেড়ে গেছিল। অন্যদিকে দ্রোহিণীর প্রতি এত ভালোবাসা যেন আমার স্বামীর সহ্য হচ্ছিল না। ও খুব ভয় পেত আমার স্বামীকে। আমার স্বামীকে খুশি করার জন্য ওনার সব কাজ করে দিত, কিন্তু তাও মন পেত না। ভালোবাসার বদলে শুধুই ঘৃণাই পেত, কারণ উনি ভাবতেন যে নিচু জাতের মানুষরা শুধু উঁচু জাতের মানুষদের ফরমাস করার জন্যই জন্মেছে। কিন্তু এই জিনিসটা আমার একদম পছন্দ হতো না, কিন্তু আমার কিছুই করার ছিল না। এ কথা নিয়ে আমি অনেক প্রতিবাদ করেছি, কিন্তু কিচ্ছু লাভ হয়নি। উল্টে আমি অনেক দিক থেকে অপমানিত হয়েছি। যাই হোক, এবার একটা ভয়ঙ্কর দিনের কথা বলবো। একদিন দ্রোহিণী ভুল করে তার দামি জামাটিতে চা ফেলে দেয়। রাগের বশে ওই সামান্য কারণে হাতের ফুলদানিটা দিয়ে তার মাথা লক্ষ্য করে ছুড়ে দেন।
আর সেই আঘাতে আমার আদরের রোহিণীর মৃত্যু হয়। তাতেও আমার স্বামীর বিন্দুমাত্র কোনো অনুতাপ হয়নি, বরং ওই ছোট্ট বাচ্চাটার মৃতদেহ কিভাবে সরিয়ে ফেলা যায় সেই চিন্তাই ওনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। উনি লোক লাগিয়ে যে কোথায় রেখে এসেছিল তা আমিও জানি না। বহুবার জিজ্ঞাসা করেও কোনো ফল পাইনি। অনেক অনেক অপমানিত হয়েছি। তখন বাসু অনেক ছোট, আর এই ঘটনা আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। নিজের স্বামীর কুকীর্তির কথা কোনো মেয়ে কি বলতে পারে? তারপর থেকেই তো এই পরিবারে অভিশাপ নেমে এসেছে। এই পরিবারে যখনই কোনো মেয়ে জন্মেছে, ঠিক যখন তার 10 বছর বয়স হয়েছে, তখনই তার ঘনিয়ে এসেছে অকাল মৃত্যু। দ্রোহিণীর অতৃপ্ত আত্মা তাদের শেষ করে। হতভাগীরা যে কোথায় গায়েব হয়ে যায় তা কেউ জানে না, আমিও না। বাসু হওয়ার পর আমার এক মেয়ে হয়েছিল, কিন্তু তাকেও এই অভিশাপের জন্য আমি চিরকালের জন্য হারাই। এমনকি তার ছোট্ট দেহটাও খুঁজে পাইনি কোথাও। এবার আভা অল্পের জন্য বিছে গিয়েছে, না হলে আভাকেও আজ। আর কথা শেষ করতে পারলেন না বৃদ্ধা, গলা কেঁপে গেল তার। আমি বললাম, আপনি চিন্তা করবেন না মা, আমি আছি। এটা নিশ্চয়ই মা তারারই কোনো একটা নির্দেশ, তা না হলে আমি এখানে আসতাম না। ভাগ্যই আমাকে এখানে টেনে এনেছে। আমি যখন আছি তখন এই সমস্যার একটা নিষ্পত্তি করে দিয়েই যাব। বৃদ্ধা আমার দিকে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, তুমি পারবে বাবা? এ বাড়িতে আর কোনো শিশু হত্যা হোক আমি চাই না। কচি কচি বাচ্চাদের চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে আর পারছি না। মা, তুমি এইসব কথা আমাদের আগে কেন জানাওনি? কি জানাবো বাবা? তোমার বাবার কুকীর্তির কথা আমি কেমন করে জানাই? না জানিয়ে আমিও বড় দোষ করেছি। যখনই ভেবেছিলাম যে তোমাদের জানাবো, তখনই ভেতর থেকে কেমন একটা ভয় হয়েছে, তাই আর মুখ ফুটে কিচ্ছু বলতে পারিনি। ঘর মধ্যস্থ সকলেই অবাক হয়ে শুনছিল, কারণ আমার মতোই এসব কথা তাদের কাছে নতুন ও বিস্ময়কর। আমি একটা গলা খাঁকড়ি দিয়ে বলে উঠলাম, এসব এসব ওসব কথা থাক এখন। এবার এই বিপদ থেকে কি করে বাঁচা যায় সেই চেষ্টাই করতে হবে। আমি পরে মহামায়া দেবীকে রূপোর নপুরটা দেখিয়ে বললাম যে, আচ্ছা, এই নপুরটা কি আপনি চেনেন? বৃদ্ধা নপুরটা হাতে নিয়ে উল্টে পাল্টে হতচকিত হয়ে বললেন, এই তো দ্রোহিণীর নূপুর। আমি ওকে একজোড়া নূপুর গড়িয়ে দিয়েছিলাম ওর 10 বছরের জন্মদিনে। আর তারপরে কথা শেষ করতে পারলেন না, তার আগেই বৃদ্ধা ডুকরে কেঁদে উঠলেন। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি কষ্ট পাবেন না মা। আপনার 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 দ্রোহিণীর যাতে আত্মার শান্তি কামনা হয় সে ব্যবস্থা আমি যথাযথভাবে করব। একটু বিশ্বাস রাখুন আমার উপর। বাসুদেব বাবু, আপনি আমার ঘরে আসুন তো, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বাসুদেব বাবু আর কোনো কথা না বাড়িয়ে আমার সঙ্গে আমার ঘরের দিকে পা বাড়ালেন। ঘরে আসা মাত্রই বাসুদেব বাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই জলাটা তো আপনার বাড়ির একদম শেষ প্রান্তে, তাই না? হ্যাঁ, মায়ের কাছেই শোনা অনেক আগে একটা নাকি পুকুর ছিল, এখন সেটা বুঝে গিয়ে জলায় পরিণত হয়েছে। ওখানে এখন বিশেষ কেউ যায় না। আমার যতদূর ধারণা হচ্ছে যে দ্রোহিণী দেহটা কি ওই জলাশয়ের আশেপাশেই কোনো একটা জায়গায় পোঁতা হয়েছিল। আপনার মা কিন্তু কোথায় পোঁতা হয়েছিল সেটা বলতে পারেননি। অবশ্য বলা সম্ভব নয়, কারণ উনি সচক্ষে সেই জায়গাটা দেখেননি। জলা সংলগ্ন জায়গাটা অনেকটাই বিস্তৃত।
ওখানেই খোঁজ চালাতে হবে এখনই আমাদের। আপনার কথা শুনে আমারও এখন মনে হচ্ছে জলার ধারেই রহস্যটা আছে। সত্যি ভাবতে পারছি না আমার বাড়িতে এত জঘন্য একটা কাণ্ড ঘটেছে, আর আর আমার কিছুই জানা নেই। আহা, এখনো সব দুঃখ বিলাসের সময় নয়। বিপদ থেকে আমাদের বাঁচতে হবে আগে। পরে একটু ভেবে নিয়ে বললাম, ওই জলাটা যেহেতু আপনার বাড়ি সংলগ্ন জমির উপরেই রয়েছে, সেহেতু ওই মর্মান্তিক ঘটনার জন্য আপনার বাড়ি অপবিত্র হয়ে রয়েছে। বাড়ির দোষ কাটানোর জন্য একটা সস্তায়ন করতে হবে আমাদের। তার ফর্দ আমি আপনাকেই এখনো রেখে দিচ্ছি। ফর্দ অনুযায়ী সেগুলো আপনি কাল সকালে গিয়েই বাজার থেকে কিনে আনবেন। আর হ্যাঁ, আরও 2 জন ব্রাহ্মণী জোগাড় করবেন। এ কাজে 2 জনের প্রয়োজন। একজন বাড়িতে সত্যায়নে পুজো করবেন, আর একজনের কাজ হবে কঙ্কালটা খুঁজে পাওয়ার পর তার দাহ কার্য করা। তার পাশাপাশি মেয়েটার অতৃপ্ত আত্মার শান্তির জন্য একটা পুজো করতে হবে আমাদের। সেটা আমি করব। আশা করি সব বুঝে নিয়েছেন তো? অবশ্যই কিন্তু কাল সকালে এগুলো আমাদের জোগাড় করতে হবে। বাসুদেব বাবু আমার হাত থেকে ফর্দটা নিয়ে বললেন, সবকিছু বুঝিয়ে নিয়েছি। আপনি শুধু আমাদের এই বিপদ থেকে বাঁচান। আমার নাতনির আজ অল্পের উপর দিয়ে বিপদটা গেল, এরপর আবার যে কোনো রকম অঘটন ঘটতে পারে। কত ছোট ছোট প্রাণ এভাবে অকালে চলে গিয়েছে। একবার ভেবে দেখুন তো বাসুদেব বাবু, দ্রোহিণীও তো একটা ছোট মেয়ে ছিল, তার সঙ্গেও তো অপরাধ হয়েছে। সেই বিচারের কি বা দোষ ছিল? শুধু নিচু জাত, এটাই কি তার দোষ ছিল? আপনি ঠিকই বলেছেন ঠাকুর মশাই। আমার বাবা যা অপরাধ করেছেন তার কোনো ক্ষমা নেই। মেয়েটা যাতে একটু শান্তি পায় তার ব্যবস্থা করুন। যা খরচা হবে সব আমি দেব। যত দক্ষিণা হয় আমি তা আপনাকে দেব। সে কথা এখন থাক। আমি আপনাকে যা যা বললাম সেই জিনিসগুলো আগে আপনি তাড়াতাড়ি জোগাড় করে ফেলুন। কালকেই কাজে নামতে হবে, আর দেরি করলে চলবে না। বাসুদেব বাবু 2-1টা টুকটাক কথা বলে চলে গেলেন। পরের দিন সকাল সকাল বাসুদেব বাবু আমার কথা মতো সব কিছু জোগাড় করে ফেললেন। তারপর পাশাপাশি 2 জন ব্রাহ্মণও জোগাড় করা হলো। তাঁদেরকে সব বুঝিয়ে বলা হলো। আভার গলায় মন্ত্রপুত মাদুলি তো আগেই পড়ানো হয়েছিল, তাই বাড়ির লোককে বলা হলো আভার উপর যেন একটু নজর রাখা হয়। সকাল সকাল পুজো করতে বসবো এমন সময় ঘটল বিপত্তি। আকাশ ছকছকে পরিষ্কার ছিল। এমন সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সে এমন ঝড় যে থামার নামই নেই। পুজোটা করাই গেল না, পুরো পুজোটাই ভেস্তে গেল। বাড়ির সকলে খুব ভয় পেয়ে গেল, একজন বাদে। সে আভা। আভা নয়, আভার ভেতরে বাস করা দ্রোহিণীর প্রেতাত্মা আবার খলখল করে হেসে বলে উঠল, আমি কি বলেছিলাম? এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বাড়ির আর কাউকে আমি শান্তিতে থাকতে দেব না বলে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। এই অবস্থায় বাড়ির মেয়ে বউরা ডুকরে ডুকরে সবাই কেঁদে উঠল। আমি সবাইকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, কাল যতই বৃষ্টি হোক আর যতই দুর্যোগ হোক, আমরা কাল এই কাজটা শেষ করবই। আমার কথায় সবাই তখন একটু আশ্বস্ত হলেন। পরদিন আবার সবকিছু জোগাড় করা হলো। তারপর বাড়ির মেয়ে বউরা ঝটপট রাতের রান্নার তোড়জোড় শুরু করে দিল। আমি তাদের সাত্বিক আহার প্রস্তুত করার নির্দেশ দিলাম। তারপর তাড়াতাড়ি রাত্রের খাওয়া দাওয়া সেরে আবার সব কিছু জোগাড় করে শুয়ে পড়লেন, কারণ সেই রাত 3টের সময় আবার উঠতে হবে।
আমার কথা মতো সবাই তাড়াতাড়ি শুয়ে রাত 3টে নাগাদ উঠে পড়লেন ঘুম থেকে। সেই 2 ব্রাহ্মণও ঠিক সময় এসেই হাজির হয়েছেন। তাদের আমি একজনকে বললাম, আশা করি সত্যনারায়ণ পুজোর ব্যাপারে আপনাকে কিছু বলতে হবে না। আপনি বাড়ির উঠানে সত্যনারায়ণ পুজো করবেন, আর আমি পুকুর পাড়ে গিয়ে যেখানে মেয়েটির দেহ পোতা হয়েছিল সেই জায়গায় যাব। সেখানে বসে মেয়েটির পিণ্ড দান করব। উনি মাথা নেড়ে হ্যাঁ জানাতেই আমরা যে যার কাজে নেমে পড়লাম। বাসুদেব বাবুর ভাড়া করা কয়েকটি লোক জলার ধারটা খুঁড়ে খুঁড়ে আর কিছু অবশিষ্ট রাখলই না। প্রায় ঘন্টা 1.5 চিরুনি তল্লাশি চালানোর পর অবশেষে মেয়েটির কঙ্কাল খুঁজে পাওয়া গেল। দেহটা জলার উত্তর পশ্চিম দিকে জমিতে পোঁতা হয়েছিল। যারা খোঁড়াখুঁড়ি করছিল তাদের একজন আমার কাছে এসে হাজির হলো। তার সর্বাঙ্গ কাদায় জলে মাখামাখি। সে হাঁপাতে হাঁপাতে আমাকে কঙ্কাল খুঁজে পাওয়ার খবরটা জানালো। বাসুদেব বাবু তখন আমার কাছে ছিলেন। আমি বাসুদেব বাবুকে বললাম, একে দাহ করার ব্যবস্থা করতে হবে আমাদের। আচ্ছা, শ্মশান এখান থেকে কতটা দূর? বেশি দূর না, আপনার কথা মতো আমি ডোমেরও ব্যবস্থা করে দিয়েছি। যদি বলেন তো তাদের এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। এক্ষুনি পাঠান। যত তাড়াতাড়ি সম্ভব এই কঙ্কাল দাহ করানোর ব্যবস্থা করতে হবে। তৃতীয় যে ব্রাহ্মণকে নিয়ে আসা হয়েছিল তাকে বলা হলো যে সেই যেন এক্ষুনি শ্মশানে চলে যায়। তাড়াতাড়ি দাহ কার্য সারতে হবে, না হলে সামনে সমূহ বিপদ। ওই ব্রাহ্মণ আর 4 জন ডোম কঙ্কালটা একটা খাটিয়ায় চাপিয়ে রওনা দিল। এই 4 জন ডোমকে অবশ্য আমি গাত্র বন্ধন করে দিয়েছিলাম, যাতে তারা কোনো বিপদে না পড়ে। আর ওই ব্রাহ্মণ নিজেই নিজের গাত্র বন্ধন করে নিল। আর আমি পিণ্ডদানের পুজোয় বসলাম। বসবার আগে অবশ্যই নিজের গাত্র বন্ধন করে নিয়েছিলাম। মন্ত্র পড়তে পড়তে দ্রুত হস্তে পুজো সারতে লাগলাম। তখনই হঠাৎ দমকা বাতাস বইতে শুরু করলো। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। বৃষ্টি যদিও পড়ল না, হাওয়ার চোটে মড়মড় করে একটা গাছের মোটা ডাল ভেঙে আমার ঠিক পাশেই পড়ল। আর একটু হলেই আমার মাথায় পড়তো ওটা। সাহস না হারিয়ে দৃঢ় চিত্তে পুজো করতে লাগলাম। এমন সময় বাড়ির দিক থেকে বিকট চিৎকার চেঁচামেচির একটা শব্দ ভেসে আসছে শুনতে পেলাম। মনোসংযোগ ছিন্ন হলো আমার। আমি চমকে উঠলাম। আবার কি হলো রে বাবা সেখানে? পুজো অসমাপ্ত রেখেই আমাকে দৌড়াতে হলো বাড়ির দিকে। গিয়ে যা দেখলাম তা অতীব ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্য কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। বাড়ির উঠানে আভা দাঁড়িয়ে আছে। বলা ভুল, আভার দেহটাই খালি দাঁড়িয়ে আছে। আবার ভেতরে সেই দহিনী। অদূরে বাসুদেব বাবুর ছোট ছেলে ভূদেব আর আভার বাবা সুদেব মাটিতে ছিটকে পড়ে আছে, আর আভাকে শক্ত করে ধরে রেখেছিল তারা। আমি যখন পুজো করতে যাচ্ছিলাম তখন দেখেছিলাম ওদের হাত থেকে নিজেকে ছাড়াবার জন্য ছটফট করছে। ব্যাপারটা যে এতটা সুবিধের হবে না তা আমি আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু যে এতটা ভয়ঙ্কর রূপ নেবে তা আমি বুঝতে পারিনি। সেই ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই যে আবার হাতে একটা ধারালো ছুরি আছে, আর সেটা যে নিজের গলায় দাগ করে বসে আছে। সে আমাকে এগোতে দেখেই সে আবার সেই ধারালো তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, এক পাও আর এগোবে না, নইলে কিন্তু একে একেবারে শেষ করে দেব। বলে ছুরিটা আরো জুলে গলায় চিপে ধরে সামান্য চামড়াটা ছুড়ে যায়। টপ টপ করে রক্ত গড়াতে থাকে। বাড়ির সকলেই ভয়ে আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। আবার মা চিৎকার করে কেঁদে উঠে বলেন, না, কেন এসব করছিস তুই মা? নিজেকে কেন এত কষ্ট দিচ্ছিস?
আমি তোর মা রে, আমার মুখের দিকে একটি বার তাকা। আবার ভেতরে বাস করা দ্রোহিণী তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আমি কারো সন্তান নই। আমাকে যারা কষ্ট দিয়ে মেরেছে তাদের আমি ছাড়বো না, তাই সব কথায় আমাকে ভোলানো যাবে না। আমি আবার দৃঢ় কণ্ঠে বলে উঠলাম, আচ্ছা আচ্ছা দ্রোহিণী, কি চাও তুমি? তোমার যদি কিছু বলার থাকে তা তুমি আমাকে বলো, আমি তোমার সাহায্য করব। কেউ আমার কোনো সাহায্য করতে পারবে না। আমি যে আগুনের জ্বালায় জ্বরে পুড়ে মরছি তা কেউ নেভাতে পারবে না। আমি কেমন ভাবে মরেছি তা কেউ তোমরা জানো? জানো না। রুদ্রদেব মানে শয়তানটা আমার মাথায় আঘাত করে আমার শরীরটা জলের ধারে ফুটে এসেছিল। আর আর সব থেকে বড় কথা কি জানো? আমি তখনও মরিনি, আমার দেহে তখনও প্রাণ ছিল। ওই শয়তানটা আর তার সঙ্গী সাথী আমায় জ্যান্তই পুঁতে দিয়েছিল। ওরা জানতো যে আমি বেঁচে আছি, কিন্তু ওরা জ্যান্তই পুঁতে দিয়েছিল। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা কেউ আমায় বাঁচতে দেয়নি। একটা মায়ের ভালোবাসা আমায় বেঁচে দেয়নি। আমি নিচু জাতের মেয়ে বলে আমার বাঁচার অধিকারটুকু দেয়নি। আমার কি দোষ ছিল? হ্যাঁ, আমার কি দোষ ছিল? আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি যেমন তিল তিল করে কষ্ট পেয়ে মরেছি, তেমন এবারে কোনো মেয়ে শান্তিতে থাকতে পারবে না। দ্রোহিণীর কথাগুলো শুনে বাড়ির সকলে ভয়ে আঁতকে দিশেহারা হয়ে গেল। বুঝি আর শেষ রক্ষে হলো না। ঠিক সেই মুহূর্তেই মহামায়া দেবী আবার দেহে ভর করা দ্রোহিণীর কাছাকাছি এলেন। তারপর কান্না ভরা গলায় ডেকে উঠলেন, তুই? দ্রোহিণী এতক্ষণ এত হিংস্রতা দেখাচ্ছিল, মহামায়া দেবীর এই কোমল কণ্ঠস্বরে দ্রোহিণীর তীব্রতা যেন একটুখানি কমে গেল। মহামায়া দেবী আরো একটু কাছাকাছি এসে কান্না ভেজা গলায় বললেন, দুই মা আমার, আমাকে তুই চিনতে পারছিস না? এবার আভার মধ্যে বাস করা দ্রোহিণীর মধ্যে একটা বিকট পরিবর্তন লক্ষ্য করা গেল। সে মুখ বিস্মিত হয়ে বলে উঠল, ভালো মা তুমি? কোথায় আর তোর ভালো মা হয়ে উঠতে পারলাম রে মা। তোর ওই চরম বিপদের দিনেও তো তোকে যে আমি বাঁচাতেই পারলাম না। আমার বড় ভয় করেছিল রে। তারপরে আমি তো জানতামও না উনি তোকে কোথায় নিয়ে গেছেন। আমাকে উনি কিচ্ছু জানাননি। আমি সব পরে বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার আর কিছু করার ছিল না রে। তুই নিজেকে আর এভাবে কষ্ট দিস না মা। আমি জানি তুই এখনো আমার সেই ছোট্ট বাচ্চা মেয়ে আছিস। আমার দুই কখনো এরকম হতেই পারে না। আর এরকম কষ্ট দিস না রে দুই। আমাদের কষ্ট দেওয়ার পাশাপাশি যে নিজেকেও তুই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছিস তা তুই বুঝতে পারছিস না। আমার বুক কষ্টে পেটে যাচ্ছে তোকে এই অবস্থায় দেখে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। তুই কি আমাকে এরকম কষ্টে দেখতে চাস? না, ভালো মা তুমি এরকম করে কেঁদো না। তোমাকে কাঁদতে দেখলে আমার বড় কষ্ট হয়। যদি তোর এতই কষ্ট হচ্ছে আমাকে দেখে, তবে এই অন্যায় বন্ধ কর মা। এ আমি আর যে সহ্য করতে পারছি না। না তোকে কষ্টে দেখতে পারবো, না নিজের পরিবারকে। আমার দুইকে এভাবে দেখতে পারছি না আমি। চেয়ে দেখি দ্রোহিণীরও চোখে জল। সে কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে উঠল, বেশ, আমি তোমার কথা রাখলাম ভালো মা। আর কোনোদিনও তোমাদের কোনো অনিষ্ট করব না, অন্য কারো অনিষ্ট করব না। ভালো মা যখন আমাকে একবার আদেশ দিয়েছে, তখন সে আদেশ আমি পালন করবই। যদি পরজন্ম বলে কিচ্ছু হয় দুই, তাহলে আমি চাইবো তুই যেন আমার মেয়ে হয়ে জন্মাস। এই জন্মে তো ভালোবাসা পেলি না, তার বদলে পেলি অপমান আর অত্যাচার। যদি পরজন্ম বলে কিছু হয়, আমি চাইবো আমি যেন তোরই মা হতে পারি। অপেক্ষা করবো ভালো মা, অপেক্ষা করবো। পরে আমার দিকে তাকিয়ে বলে উঠল,
আবার পুজোর ব্যবস্থা করব। আমি এবার আর কোনো অনিষ্ট করব না, কথা দিচ্ছি। দুহি নিজের কথা রাখতে চাননি। আমি অন্তর বুঝেছিলাম যে মেয়েটা সত্যি কথাই বলছে। আবার দ্বিতীয়বার সমস্ত পূজার জোগাড় করা হলো। এইবার আর কোনো বাধা বিপত্তি কিছুই ঘটল না। পুজো শেষ করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যখন আবার বাড়ির দিকে এলাম, তখন বাড়ির সত্যায়ন পুজো একদম শেষ। ডোমেরা চলে এসেছে। দ্বিতীয় ব্রাহ্মণ এসে জানালেন যে সবকিছু প্রায় নির্বিঘ্নেই হয়েছে। শ্মশানের ধারে গঙ্গার একটা ছোট শাখা নদী বয়ে গিয়েছে। সেখানে অস্থি বিসর্জন করা হয়ে গেছে। বিপদ এতক্ষণে কাটলো তাহলে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমি বাসুদেব বাবুকে জানালাম ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করতে হবে। বাসুদেব বাবু এ কথায় বলে উঠলেন, আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি সবকিছু জোগাড় করে নেব। আজকের মধ্যেই ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করব। আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি। আপনি শুধু বলে দিন কি কি করতে হবে। আমি ওনাকে সবকিছু বুঝিয়ে বলে দিয়ে সমস্ত কাজ গুছিয়ে ধাতস্থ হয়ে বসলাম। দুপুর ব্রাহ্মণ ভোজনের সমস্ত কিছু ব্যবস্থা করা হলো। প্রায় 10-12 জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হয়েছিল। সব কিছু সারতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সকলে এবার একটু ধাতস্থ হয়ে বসল। আমি বললাম, এবার আর কোনো ভয় নেই। আপনাদের বাড়ি শুদ্ধ হয়ে গেছে, তেমনি আপনাদের বাড়িতে আর কোনোদিনও আর কোনো ছোট্ট বাচ্চার প্রাণহানি হবে না। বাসুদেব বাবু আমায় প্রণাম করে বললেন, ঠাকুর মশাই, আপনি আমাদের জন্য যা করলেন তা শোধ করা হয়তো এই জীবনে আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি কি বলছেন? এ আমার দায়িত্ব, আমার কর্তব্য, আর নিজের কর্তব্য থেকে আমি কখনোই পিছু হাঁটব না। আমার কিন্তু একটা অনুরোধ আছে ঠাকুর মশাই। কি বলুন? আপনাকে কিন্তু আরো 1 সপ্তাহ থাকতে হবে। না, আবার 1 সপ্তাহ নয়। তবে হ্যাঁ, আরও 1 সপ্তাহ আমি থাকবো ভেবেছিলাম, কিন্তু আমার পক্ষে এখন আর 1 সপ্তাহ থাকা সম্ভব নয়। আমার দায়িত্ব যখন ফুরিয়েছে, তখন এখানে থেকে আমার আর কোনো লাভ নেই। বেশ, বুঝলাম আপনার কথা, কিন্তু 2 দিন থাকুন, তারপর যাবেন নহে? এক কথায় রাজি হলাম। আমি তারানাথের কথার মাঝখানে বললাম, আপনি তো আগামীকালই চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আবার ওনার কথায় 2 দিন থেকে গেলেন কেন? আসলে আমি দেখতে চেয়েছিলাম যে এরপরে ওই রকম কিছু ঘটে কিনা। তা ওরকম কিছু কি আর পুনরায় ঘটেছিল? তারানাথ সিগারেটে একটা টান দিয়ে বললেন, না, আর কোনো বিঘ্নই ঘটেনি। কাজেই আমিও 2 দিন থেকে আবার বাড়ি ফিরে আসি। অবশ্য ওনারা অনেক সেবা যত্ন করেছিলেন, আমার অনেক উপহার টুপহার দিতে চেয়েছিলেন, কিন্তু আমার মন থেকে তা নিতে একদমই ইচ্ছা করেনি। সিগারেটটা শেষ হলো আর আমার ঘটনাটাও শেষ হলো। উফ, ব্যাপারটা যথেষ্ট নৃশংস বললেও কম বলা হবে। এইটুকু বাচ্চার সঙ্গে একটা লোক কি করে এরকম নৃশংস কাজ করতে পারে সেটাই ভাবছি। ভাবতে অবিশ্বাস্য লাগলেও এরকম নৃশংস লোক পৃথিবীতে এখনো আছে। সত্যি মানে মানে ব্যাপারটা ঠিক বিশ্বাস করা একটু। তার কথা শেষ না হতে হতেই তারানাথ একটু গম্ভীর গলায় বলে উঠলেন, সে তোমাদের বিশ্বাস নাই হতে পারে, পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না। আচ্ছা বলো তো, এই যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তার কোনো উত্তর জানা আছে তোমাদের? কিশোরী কোনো কথা না বলে চুপ করে গেল। ব্যাপারটা অন্যদিকে গড়াচ্ছে দেখেই আমি পরিস্থিতি ঠিক করার জন্য বলে উঠলাম, ওর কথায় আপনি রাখবেন না তো, জানেন তো ওরকমই।
আপনাকে এইসব কথা বলে রাগাই আর কি। আপনি কিছু মনে করবেন না ওর কথায়। আচ্ছা, বৃষ্টি থেমে এসেছে, এবার বাড়ি যাওয়া যাক। ফেরার পথে আবার বাজার করে যেতে হবে, না হলে গিন্নি আবার ভয়ানক চটে যাবে। বলে ছাতা দুটো সঙ্গে করে আমি আর কিশোরী উঠে পড়লাম। তারানাথ কোনো কথা না বাড়িয়ে গম্ভীর মুখে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। হাঁটতে হাঁটতে একটু বিরক্ত হয়ে কিশোরীকে বললাম, আচ্ছা, ঠাকুর মশাইকে না চটিয়ে কি তোমার শান্তি হয় না কিশোরী? গল্প শোনার কথা শোনো না বাবু, এত কথা কিসের? আর যদি কোনোদিনও গল্প না বলতে চান, তখন আমাদের এই রবিবারের সন্ধেগুলো তো মাঠে মারা যাবে। আরে না না, আমি ঠিক ঠাকুরমশাইকে চটাতে চাইনি, ব্যাপারটা ঠিক বিশ্বাস হলো না, তাই একটু। বিশ্বাস অবিশ্বাসে আমাদের কি দরকার? আমাদের গল্প শোনা নিয়ে তো কথা, অত বিতর্ক না করে গল্প শুনলেই ভালো হয়। এখন চলো চলো, তাড়াতাড়ি পা চালানো যাক, অনেক রাত হয়ে গেছে। বাজার না করে গেলে আবার বাড়ি গিয়ে উপোস না দিতে হয়। চলো, আমিও তোমার সঙ্গে বাজারে যাই, আমাকেও কিছু জিনিস কিনতে হবে, না হলে তোমার মতো আমাকেও উপোস করে কাটাতে হবে। কথা বলতে বলতে দুজনেই বাজারের দিকে পা বাড়ালাম। সত্যিই তারানাথের ঘরে বসে যতটা অলৌকিক জগতের প্রতি বিশ্বাস হয়, মডেলের ওই বাড়ি থেকে বেরিয়ে এলে সে বিশ্বাস বোধ হয় একটু একটু করে গায়েব হয়ে যায়। কিন্তু তাও যেতে হয়। গল্প শোনার লোভ এতটাই যে এই অমোঘ আকর্ষণ থেকে কিছুতেই নিস্তার পাওয়া যায় না। আপাতত এখন বাজারটা করে ফেলি। বাজারটা যদি ঠিকঠাক করে না করি, তাহলে এই অমোঘ আকর্ষণ গিন্নির মধুর বাক্য বর্ষণ থেকে কিছুতেই বাঁচাতে পারবে না। শুনছিলেন বন্যা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের কাহিনী অবলম্বনে দ্রোহিণী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরছি আমরা, শুধুমাত্র গল্প আড্ডা উইথ শৌভিক ইউটিউব চ্যানেলে।